সবাইকে স্বাগত। একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে ব্যবসা বাণিজ্য, কৃষি ও ওষুধ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, শুরু করতে যাচ্ছি যে আমাদের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র কয়েকদিন হলো। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। এই যে নতুন সরকার এবং যুদ্ধ সবকিছু মিলে আমাদের অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে? ধন্যবাদ। প্রথমত, নতুন সরকারের কাছে তো ব্যবসায়ী এবং সাধারণ জনগণ যারা অনেক প্রত্যাশা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেছে, তাদের তো অনেক বেশি চাওয়ার আছে। সেটা একটা এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মধ্যেই আবার নতুন করে যুদ্ধ শুরু হলো। যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থনীতির বিরূপ প্রতিক্রিয়ার যে ক্ষেত্রগুলো সুস্পষ্ট, সেটা হলো দেখুন, জ্বালানি যেটা আমাদের পেট্রোলিয়াম যেগুলো আমাদের আনতে হয়, সেটা কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের ওই সমস্ত দেশ থেকে আসে। এবং সারা পৃথিবীর 30% জ্বালানি সরবরাহ করে ওই হরমুজ প্রণালী, যেটা এখন বন্ধ আছে। এটা কিন্তু এর আগেও হয়েছে। ধরেন 1979 সালে যখন ওখানে ইসলামী বিপ্লব হয়, তখনও কিন্তু এটা বন্ধ থাকার কারণে জ্বালানি তেলের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল। সেই সময় আপনার $100 পার ব্যারেল হয়েছে এবং তারও কিছু বেশি। আবার ধরুন, এই যে গত বছরেও কিন্তু জুনে 12 দিন বন্ধ ছিল, তখনও কিন্তু জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। এবং বর্তমানে যে অবস্থা, এবং আমাদের দেশ যেহেতু শতভাগ এটা আমদানি নির্ভর, পৃথিবীর বহু দেশই এটা আমদানি নির্ভর, দুঃখিত, সেটার উপরে কিন্তু একটা বৃহৎ প্রভাব পড়বেই। এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে এটা একটা বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আমাদের ব্যাহত হবে। গ্লোবাল সাপ্লাই চেনে শুধুমাত্র যে আপনার এই জ্বালানির সরবরাহর কারণে যেগুলো পরিবহন খাতের মূল্য বৃদ্ধি পাবে, আর জ্বালানি এমন একটা জিনিস, এটার মূল্য বাড়লে আপনার কোনো উৎপাদন কলকারখানার তার অন্য কোনো কাঁচামাল বা কোনো কিছুর মূল্য বৃদ্ধি না পেলেও শুধু জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে। এখানে আমি যদি একটু যুক্ত করি, যে এমনিতেই একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন নতুন সরকার, তার উপরে হচ্ছে আমাদের অর্থনীতির সবগুলো ইন্ডেক্স এই মুহূর্তে নেগেটিভ, এবং যেটাও পজিটিভ ছিল সেটাও কিন্তু কমে যাচ্ছে। রেমিটেন্সটা হচ্ছে পজিটিভ ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে চ্যালেঞ্জটা তো আরো বেশি হতে পারে। হ্যাঁ, আমাদের ধরুন অর্থনীতির যে জায়গা, আমাদের ধরুন রপ্তানির পোশাক শিল্পের উপরে, যে পোশাক শিল্পের তো আপনার পশ্চিমা দেশই হলে আর প্রধান ক্রেতা, যে ইউরোপিয়ান কান্ট্রি বেশি কেনে, তারপরেই হলো আমেরিকা। তো যদি আপনার যুদ্ধ হয়, ইউরোপ তো ক্ষতিগ্রস্ত হবেই, এবং সেখানে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। সেখানে আমাদের পোশাকের মূল্য এমনিতেই তো আমাদের এটা নেগেটিভ গ্রোথে চলে আসছে। এবং যদি ধরেন যুদ্ধ হলে কি হয়, যুদ্ধ হলে আপনার সরবরাহ ব্যবস্থা বিপুল ত্রুটি হয়, জ্বালানির মূল্য ওখানকার, যেহেতু ওখানে যুদ্ধ হওয়াটা আরও বেশি। এই সব মিলে আমার মনে হয় যে নতুন সরকারের যে চ্যালেঞ্জ, তার মধ্যে এটা একটা অর্থনীতিতে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। এটা দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ হয়ে যায়, তাহলে এটা নিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে এটাকে ওভারকাম করতে পারি। জি, আর আমাদের হচ্ছে যে ইন্ডেক্সটা, অর্থনৈতিক যে ইন্ডেক্সটা হচ্ছে আমাদের এই মুহূর্তে পজিটিভ ইন্ডিকেটর, যেটা আসলে পজিটিভ আছে, সেটা হচ্ছে রেমিটেন্স, কিন্তু সেটারও মেইন উৎস কিন্তু মধ্যপ্রাচ্য। আমাদের সবচেয়ে 1 কোটি শ্রমশক্তি এখানেই কাজ করছে মধ্যপ্রাচ্যে। তো যুদ্ধের প্রভাবটা তো এটার উপর আরো বেশি পড়বে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো ইতিমধ্যে পড়েছে। তো যে আমাদের অর্থনীতির, আমাদের দেশটা টিকে আছে কিভাবে? আমাদের দেশটা টিকে আছে, আমাদের দেশের প্রায় 1.5 কোটি কৃষক আছে। সেই কৃষক তার কি লাভবান হবে না হবে কোনো কিছু না ভেবে তারা এই ফসল উৎপাদন করে যাচ্ছে। আমাদের দেশে শিল্প খাতের আমরা বৈচিত্র্য আনতে পারি নাই, কিন্তু আপনার 80-র দশকে আমাদের যে পোশাক শিল্প তৈরি হয়েছে, যেটা এক দেশে, আমাদের দেশের মানুষ যেখানে পোশাক তার নিত্য প্রয়োজনীয় মধ্যে তার মানবাধিকারের যে মূল জিনিস, যেটা খাদ্য এবং পোশাকের সংকট ছিল, আমার খাদ্যের সংসম্পন্ন হয়েছে। এবং এই পোশাকের যে আমরা এত গরিব অবস্থা থেকে আমরা কিন্তু এখন পৃথিবীর 2য় বৃহত্তর রপ্তানিকারক হলো এর পোশাক শিল্প। তাহলে আমাদের কৃষি আর শিল্পের মধ্যে আমাদের পোশাক, আর আমাদের সেবা খাত, আর হলো রেমিটেন্স। এখন দেখুন, পোশাক খাত আমাদের ক্রেতা হলো ইউরোপিয়ান
ইউনিয়ন বড় ক্রেতা। আবার আমাদের রেমিটেন্স হলো আপনার মধ্যপ্রাচ্য, এবং আমাদের কৃষির হলো পুরোটাই আমদানি নির্ভর। আপনার কীটনাশক, সার, এগুলো সবই আমদানি করতে হয়, এবং সার আমদানির যে কাঁচামাল যেটা, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মধ্যপ্রাচ্যের রক ফসফেট আনতে হয়। এটা আমাদের পরিবর্তন করতে হবে। রক ফসফেট আমরা অনেক বেশি টাকা দিয়ে অন্য দেশ থেকে আনি, অন্য জায়গায় সোর্সিং করতে হবে। এই কারণে আমাদের যে অর্থনীতির যে মূল যে 3-4টা জায়গা, এই সবগুলোতেই আপনার হলো যুদ্ধের কারণে, এবং আমরা নতুন সরকারের কাছে এগুলোই চ্যালেঞ্জ। ওই যুদ্ধ না লাগলেও আমাদের কিন্তু এগুলোকে ঠিক করা লাগতো। সেই দিক থেকে আমার মনে হয় যে সরকারকে এগুলোকে ভাবতে হবে। জি, আর এই যে সংকট পরিস্থিতি, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিটা যদি দীর্ঘস্থায়ী হয়, সেটা তো হচ্ছে আসলে রেমিটেন্সের উপরে অনেক বেশি প্রভাব পড়বে। তো সেরকম পরিস্থিতিতে আসলে কি করা যায়, কি করা প্রয়োজন? দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন এটা হলো দীর্ঘমেয়াদী আমাদের দেশের নিরাপত্তা, যে খাদ্য নিরাপত্তা, এনার্জি নিরাপত্তা, তারপরে ধরেন জাতীয় নিরাপত্তা, এগুলো হলো সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি যদি অর্থনীতিকে মজবুত করতে চান, সুরক্ষিত করতে চান, টেকসই এবং লাভজনক করতে চান, তাহলে আপনাকে অর্থনীতিটা বুঝতে হবে যে এক এক দেশের অর্থনীতির মূল ফান্ডামেন্টাল যে রিসোর্সটা এক এক দেশের এক একটা, যে দেশে যে সম্পদ আছে সেই সম্পদকে ব্যবহার করেই সেই দেশের অর্থনীতি সাজাতে হয়। এখন আমাদের দেশের অর্থনীতির মূল রিসোর্সটা কি? আমাদের রিসোর্স হলো কর্মক্ষম মানুষ, আমাদের রিসোর্স হলো কৃষি জমি। এই দুটোকে ঘিরেই কর্মক্ষম মানুষের হাতে যদি কাজ দেওয়া যায়, এখানে যদি বিনিয়োগ আনা যায় এবং কৃষিকে যদি নিরাপদ এবং লাভজনক করা যায়, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী অর্থনীতিটা আমাদের দাঁড়িয়ে যাবে। আপনার ধরেন যুদ্ধ কারণে আমরা এটা সাময়িক যুদ্ধ একসময় থামবে, কিন্তু আমরা সুদূর প্রসারী আমরা কিভাবে আমাদের দেশের অর্থনীতিকে সুরক্ষিত করতে পারি। আপনার একটা হলো জনগণের ইনকাম, আর একটা হলো সরকারের ইনকাম। সরকারের ইনকাম হয় হলো এনবিআর দ্বারা, আর নন এনবিআর খুব সামান্য ইনকাম। তো এনবিআর এর সক্ষমতা এবং এনবিআর এর ইনকাম বাড়াতে হলে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা থেকে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, তাদের ইনকাম বাড়াতে হবে। এবং যদি শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য থেকে যদি আপনার ইনকাম বাড়ে, অধিক মানুষের কর্মসুযোগ সৃষ্টি হয়, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে অর্থনীতির আকৃতিটাও বড় হয়ে যাবে। ভালো অর্থনীতি মানে কি? অনেক উৎপাদন হচ্ছে, অনেক রপ্তানি হচ্ছে, অনেক আমদানি হচ্ছে, মানুষের ভোগও অনেক বেড়ে গেছে, সেটা হলো একটা ভালো অর্থনীতি। তা আমরা যদি উৎপাদন কমে যায়, আমদানি যদি কমে যায়, রপ্তানি যদি কমে যায়, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায়, নন পারফর্মিং লোনের সংখ্যা যদি আপনার বেড়ে যায়, তারপরে এক্সচেঞ্জ রেট, এগুলো যদি আপনার বেড়ে যায়, বেড়ে তো যাবেই যুদ্ধের কারণে, তাহলে এগুলো সবগুলোকে অ্যাড্রেস করতে হবে। এগুলোকে অ্যাড্রেস করে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে অর্থনীতির সংস্কার। সেই পরিকল্পনাগুলো কি হতে পারে, মানে কি ধরনের পরিকল্পনা নিলে আসলে উপকৃত হবে, বা এরকম জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারি? আচ্ছা, এটা হলো যে পরিকল্পনার মধ্যে আপনার ছোটোখাটো সংস্কার করে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করানো যাবে না। আপনার বড় রকমের সংস্কার কি? যে আমার অর্থনীতির আকৃতি আমাদের 50 লক্ষ কোটি টাকা, আমাদের এক বছরের আমাদের ন্যাশনাল ইনকাম, এটাকে আমি দ্বিগুণ করতে চাই। আমি যদি দ্বিগুণ করতে চাই, তাহলে আমার ওই যে মানুষের 12 কোটি মানুষ আছে কর্মক্ষম মানুষ, এই মানুষের হাতে কাজ দিতে হবে। তো কাজ দিতে গেলে বিনিয়োগ আসতে হবে, দেশীয় বিনিয়োগ এবং আন্তর্জাতিক বিনিয়োগ। তো বিনিয়োগটা কোথায় হবে? আমাদের 10 বছরে আমাদের অর্থনীতি কোন কোন সেক্টরে অসাধারণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, আমরা কোনটাতে আমাদের ঝুঁকি কম এবং কোনটাতে আমাদের কম বিনিয়োগে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান হবে, সেটার মধ্যে যদি প্রথম ধরেন তাহলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেখানে আপনার কোনো শিল্প কলকারখানা ছাড়াই যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখেন, অবকাঠামো যদি ঠিক রাখেন, তাহলে আমাদের দেশীয় মানুষের যে যারা পর্যটন পিপাসু দেশি বিদেশি মানুষকে এখানে নিয়ে আসতে পারেন। আমাদের দেশে পৃথিবীর সর্ববৃহত্তর আপনার সমুদ্র সৈকত আছে, আমাদের ম্যানগ্রোভ আছে, আমাদের সুন্দরবন, তারপরে আমাদের সিলেট অঞ্চল আছে, অনেক ঐতিহ্য ইতিহাস আছে, সেগুলোকে ঘিরে এবং চর অঞ্চলে কৃষকের জীবন সংগ্রাম আছে। কৃষি ট্যুরিজমকে করে আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে আমরা নাম্বার 1 ধরতে পারি, যেখানে অনেক বেশি আপনার শিল্প কলকারখানার প্রয়োজন নেই, শুধু অবকাঠামো নিরাপত্তা দিয়েই করা যায়। দ্বিতীয় হলো আপনার কৃষি, যেটা আমাদের সম্পদ। আমরা হলো ডেল্টা প্রণালীর দেশ, হিমালয় পর্বত থেকে প্রায় 1300 নদী
আমাদের এই গঙ্গা বিধৌত পলি অঞ্চল বলে, এটা পৃথিবীর মধ্যে ফার্টাইল ল্যান্ড যেগুলো ছিল তার মধ্যে এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এগুলো ছিল সবচেয়ে উর্বর ভূমি। আমরা দীর্ঘদিনের এই চাষ প্রণালীর ত্রুটি এবং রাসায়নিক সারের মানে যার কোনো নিয়ন্ত্রণ নাই, এবং এটা ভর্তুকি দেওয়ার কারণে এটার ব্যবহার আরও বেড়ে গেছে। নাইট্রোজেন ফার্টিলাইজার আমরা উৎপাদন করি, আমদানি করি, এবং টিএসপি আমরা ইম্পোর্ট করি, এমপি ইম্পোর্ট করি। এগুলোর প্রণোদনার কারণে এগুলো আপনার কৃষকেরা ব্যবহার করে আমাদের মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কৃষিকে আমাদের ব্যাপক সংস্কারে হাত দিতে হবে। কৃষকের উৎপাদিত পণ্য যাতে শিল্পের কাঁচামাল হতে পারে, যাতে কৃষক যাতে ওই মধ্যস্বত্বভোগীর ওপরে যাতে নির্ভরশীল না হয়ে মধ্যস্বত্বভোগী এবং শিল্প উদ্যোক্তাই যেন কৃষকের ওপর নির্ভরশীল হয়, সেই ধরনের সংস্কারে হাত দিতে হবে। এবং এই সংস্কারে আপনার অনেক আইনি জটিলতা আছে, বিধিবিধানের জটিলতা আছে। আমাদের 200 বছরের যে পুরনো ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র আমাদের দেশের দারিদ্র্য বিমোচন করতে পারে নাই। এই আমলা যারা আছে তাদের যে আইন বিধিটা অস্পষ্টতার কারণে সেখানে ফাঁক ফোকর থেকে আপনার মধ্যস্বত্বভোগী এবং একটা নেক্সাস সিন্ডিকেটের মাধ্যমে আমাদের জাতীয় উন্নয়নের বাধা সৃষ্টি হচ্ছে। এটা সংস্কার করতে হবে। শত শত আইন বিধিমালা এগুলোকে একটা একটা করে দেখে ঠিক করতে হবে। একটা উৎপাদনমুখী এই জায়গাগুলো তো আসলে একদিনের ব্যাপার না, সেটা আসলে সময় সাপেক্ষ একটা ব্যাপার, দীর্ঘমেয়াদী একটা। আমরা তো 54 বছর চলে গেছে, এটা একদিনের ব্যাপার না। কিন্তু আপনার ছোটখাটো সংস্কারে আমাদের এই সারা সর্বাঙ্গে ব্যথা, এটা ঠিক করতে পারবেন। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য, কৃষি ও ওষুধ শিল্প খাত পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমানের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আপনি বলছিলেন যে বেশ কিছু সেক্টর ওয়াইজ হচ্ছে সংস্কার দরকার। কিন্তু একটা বিষয় আসলে জানতে চাইবো যে আপনারা বিভিন্ন সময়, এটা আসলে আমিও বলছিলাম যে সময় সাপেক্ষ, একটা দীর্ঘদিনের একটা সময় লাগার কথা। তো এনবিআর এর কর নীতি এবং কর কাঠামো সংস্কারের কথা আপনারা বলছিলেন, এবং ব্যবসায়ীদের এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল। তো এই জায়গাটা আসলে কী ধরনের কর নীতি দরকার? ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের দেশের অর্থনীতিটা আমদানি নির্ভর। আমরা $100 বিলিয়ন আমদানি করি, আমরা রপ্তানি করি $55-56 বিলিয়ন। ফলে এনবিআর এর জন্য সহজ হয়, তাদের যে টার্গেট দেওয়া হয় তারা ওই চট্টগ্রাম বন্দরে বা স্থলবন্দর বা বিমানবন্দরেই তারা আমদানির উপরে শুল্ক বসিয়ে দিয়ে তারা সহজ টার্গেটটা করে। এবং আমার মনে হয় সাউথ এশিয়া না, সারা পৃথিবীর মধ্যেই আপনার কর এবং জিডিপির রেশিও এবং হলো আপনার এনবিআর এর ইনকাম যেটা, সেটা রেশিও অনুযায়ী এটা কম। এটা তারা সহজ উপায়ে করে। দেখুন, আমি বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা একটা কীটনাশক বাংলাদেশে উৎপাদনের জন্য আমরা আন্দোলন করছি। আন্তঃমন্ত্রণালয়ের মিটিং হয়েছে, বাণিজ্য সচিবের সভাপতিত্বে 11টা মিনিস্ট্রি মিলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কীটনাশক আমরা এখানে উৎপাদন করার জন্য আমার কর নীতির সংস্কার লাগবে, এবং করের বাহিরে যেগুলো কৃষি মন্ত্রণালয়ের কিছু কাজ আছে যেগুলো সংস্কার লাগবে। এই মিটিংয়ের পরেও দেখা যাচ্ছে যে এনবিআর এর যে গৃহীত সিদ্ধান্ত যে আমরা কাঁচামাল যেটা নিয়ে আসি এবং কাঁচামালের সহযোগী উপাদান তার উপরে ভ্যাট রাখছে, কাস্টম ডিউটি রাখছে, এটা সেটা মিলে 58% পর্যন্ত ডিউটি আছে। শুধুমাত্র সক্রিয় উপাদান যেটা সবচেয়ে কম পরিমাণে লাগে ওটার উপর জিরো করা হয়েছে, কিন্তু গড়ে এটা 40%-এর উপরে। উৎপাদন শিল্পের আপনার কর রাখা হয়েছে 40%-এর উপরে। আর যারা একই জিনিস যারা আমদানি করে নিয়ে আসে তাদেরকে শুধু 5% দেওয়া হচ্ছে কাস্টম ডিউটি, আর 5% দেওয়া হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তাহলে এই যে আপনার একটা অসামঞ্জস্য, অযৌক্তিক এবং আমদানি নির্ভরতা এবং একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য যে এই ধরনের করনীতি যে যুগের পর যুগ চলে আসছে, এবং মন্ত্রণালয়ে মিটিং, উপদেষ্টাকে নিয়ে মিটিং, এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে আমি নিজে দেখা করেছি, তারপরে উনি একজন মেম্বারকে দিয়ে একটা মিটিং করে মাইনুটস হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে, এবং গত দুঃখিত অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেছে যে কীটনাশকের উৎপাদনের যত প্রকার উপকরণ আছে
এগুলোর ওপরে শুল্ক শূন্য করতে হবে। তাহলে দেখুন, উপদেষ্টা মানে মিনিস্টারের বক্তব্য দিয়েছে, এনবিআর এর সভাপতি, এনবিআর এর চেয়ারম্যান মহোদয় এটা একমত হয়েছে, মেম্বার এবং অংশীজনদেরকে নিয়ে মিটিং করে একমত হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় 11টা মন্ত্রণালয় নিয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কার্যকরী হয় না কেন আসলে? কোথায় এই বাধা? যে আপনার এক মন্ত্রণালয়ের সাথে আর এক মন্ত্রণালয়ের যে সমন্বয়, দুর্বল সমন্বয়, এটা আমাদের দেশকে পিছিয়ে দিচ্ছে। আপনি দেশকে যদি উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী যদি করতে না পারেন, তাহলে আমাদের যে ইনফ্লেশন এবং আমাদের যে ন্যাশনাল ইনকাম, এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে না। এবং সেটা করতে গেলে অনেকগুলো কাজের মধ্যে অন্যতম প্রধান কাজ কর নীতি সংস্কার এবং সেক্টর ওয়াইজ আকর্ষণীয় করে দিতে হবে, যাতে বিনিয়োগকারীরা এই কর এবং ট্যাক্সের নীতির কারণেই এবং ব্যাংকের রেট অফ ইন্টারেস্টের কারণে তারা ওই সেক্টরগুলোতে বিনিয়োগ করে। আপনি কি কৃষিকে স্বয়ংসম্পূর্ণ যদি না করি, তাহলে আমাদের দেশে আমরা শিল্পকেও বৈচিত্র্য আনি নাই, আমাদের দেশে যা হবার তাই হয়েছে। আপনি দেখুন, রাস্তাঘাটে রিক্সাওয়ালা, ফুটপাতের দোকান, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, দারোয়ানের চাকরি, ছোটোখাটো দোকানের ব্যবসা, আপনার বৃহত্তর পর্যটন, 100 কিলোমিটার যে সমুদ্র সৈকত, সেখানে বাদাম বিক্রি করতেছে, একটা ঘোড়া খচ্চর রেখে বিনোদন করতেছে। এই যে এগুলো কে দেখবে বলুন? আমাদের যে এখানে 54-56টা মন্ত্রণালয় আছে, আমাদের প্রায় 78 জন সচিব আছে, এই সচিবের মন্ত্রণালয়ের যে যার দায়িত্ব, সেটা যদি যথাযথভাবে যদি না করে, আইন এবং বিধি দ্বারা যদি সুশাসন প্রতিষ্ঠা করা না হয়, তাহলে আপনার এই অবস্থা আমরা থাকবে তো না। আসলে একসাথে সব সেক্টরগুলোতে একসাথে হাত দিতে পারবো না, সেক্ষেত্রে বাধাটা আসলে আসবে, একসাথে দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে কোন খাতগুলোকে আগে অগ্রাধিকার দেওয়া উচিত? আপনি পর্যটন দেন, কৃষিকে দেন, আইটিকে দেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দেন, তারপরে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে দিতে হবে, হেলথ সেক্টরকে দিতে হবে, তারপরে আপনার কৃষি প্রক্রিয়াজাতকরণে দিতে হবে। এই যে 8-10টা সেক্টর, এগুলো হলো আমাদের সম্ভাবনাময় খাত। আমি যদি কীটনাশকের কথা আবার বলি, দেখেন 18 সালে আইন হয়েছে, সেই আইনের আলোকে বিধিমালা আজকে হলো 26 সাল, 8 বছরেও একটা বিধিমালা আমরা তৈরি করতে পারিনি। তাহলে এই সেক্টরে উন্নয়নটা হবে কিভাবে? অথচ আপনার এখানে আমাদের যারা লোকাল প্রোডাকশন যারা করে মাত্র 22 জন কোম্পানি, 1340টা আমদানিকারক। এই যে ঘুরে রাখছেন দেশটাকে, আপনি উল্টা দিকে ঘুরে রাখছেন। এই সংস্কারে হাত দিতে হবে। তাই আমি বলবো যে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আসছেন, তিনি যেহেতু সংস্কারে হাত দিয়েছেন, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, আপনি কৃষিতে ছোটোখাটো সংস্কার করে আপনি ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারবেন না। এটা আপনি ব্যাপক কর্মসংস্থান সুযোগ করতে হবে। আপনার জন্য যে যাই বলুক, আপনার জন্য সবচেয়ে বড় শক্তি 12 কোটি কর্মক্ষম মানুষ আমাদের দেশে আছে, এবং আপনার জন্য সবচেয়ে দুর্বল হলো এই 12 কোটি কর্মক্ষম মানুষ। যদি কাজ দেওয়া না যায়, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অনেক সময় লাগবে। তাই করনীতি সংস্কার করতে হবে এবং অগ্রাধিকার চিহ্নিত করতে হবে, ব্যাপক সংস্কারে হাত দিতে হবে, যোগ্য লোককে যোগ্য জায়গায় নিতে হবে, এবং 200 বছরের যে ঘুণে ধরা ব্যুরোক্রেটসকে ভেঙে নতুন করে সাজাতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য, কৃষি, ওষুধ শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।